এই নির্বাচনে আমরা এমন প্রতিনিধি চাই যারা সমাজে, শিক্ষা ব্যবস্থায় সকল দিক দিয়ে একটি সুন্দরভাবে দেশটা চালাতে এবং অগ্রগতির দিকে নিয়ে যাবে। আমাদের সরকারি লালন শাহ কলেজে কোনো কমন রুম নাই মেয়েদের জন্য, যেটা খুবই প্রয়োজন এই বিষয়টা। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা নতুন সাবজেক্ট অ্যাড হয়েছে। আপনারা হয়তো সবাই জানেন যে তথ্য যোগাযোগ প্রযুক্তি, কিন্তু আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির কোনো টিচার নাই। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছেন। আমরা এসেছি নাগরিক সমস্যা সমাধান প্ল্যাটফর্ম থেকে। আমি একজন কম্পিউটার প্রোগ্রামার, আমার কাজ হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট করা। আমি নাগরিক সমস্যা সমাধানের জন্য একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছি। সেই অ্যাপ্লিকেশনকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া, প্লাস আমাদের অ্যাপ্লিকেশনের যে কাজ, সেই কাজের সাথে আপনারা কিভাবে রিলেটেড এবং সেই রিলেটেড বিষয়ের সাথে তথ্য নিয়ে আসা। দেখেন, মানুষের বা নাগরিকের 7টি মৌলিক প্রয়োজনীয়তা আছে। এই প্রয়োজনীয়তা কি? প্রথম হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা ও ন্যায় বিচার। মূলত আমরা 5টা বলি না, কিন্তু এর সাথে 2টা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে নিরাপত্তা ও ন্যায় বিচার। এই 2টা জিনিসকে বাদ দিয়ে কিন্তু আপনি আপনার নাগরিক জীবন সুন্দর সুখী হওয়ার সুযোগ নাই, আছে কি? আচ্ছা, এখন আমরা দেখেন আপনার নাগরিক জীবন কতটা সুন্দর বা সুখী, এটা ডিপেন্ড করছে কিন্তু এই 7টি বিষয়ের উপরে। আপনার খাদ্যের ব্যাপারটা ঠিক আছে কিনা, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা ও ন্যায় বিচার। এখন বর্তমানে আমরা এই যে 7টি বিষয়, এইখানে প্রাপ্তিটা কেমন আমাদের দেশে বর্তমান কালচারে? খাদ্য, প্রথমে আসি খাদ্যের কথা। আপনারা দেখেন যে বর্তমানে কিন্তু খাবার না খেয়ে মারা যাচ্ছে বা খাবার পাচ্ছে না এমন সিচুয়েশন তো নাই, আছে কি? নাই, একটা সময় ছিল, এখন নাই। কিন্তু আমরা যে খাদ্যটা খাচ্ছি, এই খাবারটা কি আসলেই খাদ্য না বিষ খাচ্ছি? বিষ খাচ্ছি না? আপনি দেখেন, যে কোনো খাবারের ক্ষেত্রে চিন্তা করেন, প্রত্যেকটা খাবার বিষাক্ত। সে আপনি মাছ, মাংস বলেন, সবজি বলেন, যে কোনো জিনিস, প্রত্যেকটা জিনিস বিষাক্ত হয়ে গেছে। অর্থাৎ খাদ্যের পূরণ হয়েছে, কিন্তু সে খাদ্য আর খাদ্য নাই, বিষ হয়ে গেছে। তার মানে খাদ্যের যে মৌলিক যে বিষয়টা, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। হ্যাঁ, দ্বিতীয় কি? বস্ত্র। সাথে 2টা একসাথে বলি, বস্ত্র এবং বাসস্থান। বস্ত্র আর বাসস্থানেরও সমস্যা নাই বর্তমানে। পোশাক এবং বসবাসের জায়গার কি সমস্যা আছে? খুব একটা নাই। কিন্তু এই প্রাপ্তিটা, এটা একটা বিলাসিতায় রূপ নিয়েছে। বস্ত্র এবং বাসস্থান মানুষের এমন বিলাসিতায় রূপ নিয়েছে যে এইটাই আমাদের অধিকাংশ সমস্যার একটা কারণ। আমাদের অনেক দামি পোশাক লাগে, বাড়ি গাড়ি লাগে, এবং সেই বাড়ি গাড়ির চিন্তায় আমরা নিয়মিত বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়তেছি, তাই না? এই যে মৌলিক চাওয়াটা কি হয়েছে, সেই চাওয়া পূরণ হয়ে ওভার এমন একটা পজিশনে গেছে যে এক বিলাসিতায়, যে বিলাসিতা আমাদের লাইফে উল্টো একটা ক্ষতির কারণ হয়ে আসছে। এরপরে কি? শিক্ষা। দেখেন, শিক্ষা একটি নাগরিকের জীবনে বা নাগরিক সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ। শিক্ষা আসলে কি? শিক্ষা আমরা যে লেখাপড়া করি, একাডেমিক্যালি লেখাপড়া করি আমরা কি শিখি? মূলত 2টা জিনিস শিখি। একটা শিখি নৈতিক শিক্ষা, 2 হচ্ছে দক্ষতা অর্জন করি। শুধু 2টা জিনিস শিখি। আপনি লেখাপড়া করে 2টা জিনিস শিখবেন, একটা হচ্ছে নৈতিক শিক্ষা পাবেন, আর একটা দক্ষতা। কিন্তু দেখেন তো, আমাদের এই লেখাপড়ার মধ্যে কি নৈতিক শিক্ষার দক্ষতা বিষয়টা আছে? আমাদের লেখাপড়া হয়ে গেছে মার্কস বেসিস, পরীক্ষার মার্কস পাই না, রেজাল্ট বেসিস। আমাদের লেখাপড়া, আমার পরীক্ষায় কত মার্কস পাবো, A+ পাওয়া। এবং কেন এই মার্কস দিয়ে আমাদের চাকরি হয়? চাকরি আমরা পাই, কিন্তু চাকরি করতে দক্ষতা লাগে না? দক্ষতা কিন্তু নেই, এই জন্য পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়, চাকরির প্রশ্ন ফাঁস হয় না। আচ্ছা, চাকরি করতে যদি দক্ষতা লাগতো, আপনি প্রশ্ন ফাঁস করে চাকরি পেলেন, চাকরি করতে পারবেন? কিন্তু আমাদের কিন্তু করা যায়। তাই আমরা দক্ষতা অর্জনের দিকে যাচ্ছি না। আমাদের লেখাপড়াটা আস্তে আস্তে কি করেছি, এ দেখেন, এই যে পরীক্ষা দিই না আমরা, পরীক্ষার জন্য কিন্তু লেখাপড়া আসেনি, কিন্তু এখন লেখাপড়াটা পরীক্ষার জন্য হয়ে গেছে না? তার মানে আমাদের শিক্ষাটা এমন হয়ে গেছে, শিক্ষা নাই, শিক্ষা চাকরি এবং ক্ষমতার একটা মাধ্যম হয়েছে। এবং এর জন্য কি লাগে? পরীক্ষার রেজাল্ট লাগে, চাকরিতে চান্স পেতে হয়, এই জন্য প্রশ্ন ফাঁস হয়। এবং আমরা একটা শর্টকাট ওয়ে তৈরি করেছি, গাইড তৈরি করেছি, নির্দিষ্ট প্রশ্ন পড়ি, পড়ে আমরা চাকরি যাই। সেটা আমি ওই প্রশ্ন মুখস্থ করে হোক, দুর্নীতি করে হোক, কোনোভাবে চাকরিটা পেলেই হবে, A+ পেলেই হবে, তাই না? তাহলে শিক্ষা নেই। যে মৌলিক একটা বিষয় শিক্ষা, সেই শিক্ষা দেখেন এখন শিক্ষাটাও শিক্ষা নাই।
এরপর আসেন চিকিৎসা। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন হসপিটাল, ক্লিনিক, ডাক্তার, ওষুধের অভাব আছে? নাই। চিকিৎসাকে বলে চিকিৎসা সেবা। চিকিৎসায় কি সেবা আছে? বাংলাদেশ চিকিৎসা একটা ব্যবসা, সবচেয়ে প্রফিটেবল বিজনেস। চিকিৎসায় কিন্তু আর সেবা নেই, কিন্তু চিকিৎসা আমাদের একটা মৌলিক চাওয়া না, মৌলিক প্রয়োজনীয়তা না, কিন্তু সেই চিকিৎসা সেবা, সেই সেবাটা আর নাই, এটা একটা ব্যবসায়ী রূপ নিয়েছে। এরপরে কি আসলো? নিরাপত্তা। আমরা কি নিরাপদ? আমরা দেশে, সমাজে, পরিবারে নিরাপদ? আপনারা যদি নিউজ দেখেন দেখবেন সন্তান বাবা মার কাছে নিরাপদ না। বাবা মা সন্তান হত্যা করতেছে না, দেখছেন না? সন্তান বাবা মাকে হত্যা করতেছে না, তার মানে আজ সন্তান বাবা মার কাছে নিরাপদ না, বাবা মা সন্তানের কাছে নিরাপদ না। তার মানে আমাদের নিরাপত্তাটা কোথায়? লাস্ট, ন্যায় বিচার। ন্যায় বিচারের সংজ্ঞাই তো চেঞ্জ হয়ে গেছে। ন্যায় বিচারের সংজ্ঞা ঠিক আছে? ন্যায় বিচারটা কি? যার কাছে ক্ষমতা আছে তারই ন্যায় বিচার, বিচারটা তার পক্ষে। তাহলে ন্যায় বিচারের সংজ্ঞা হলো, ন্যায় বিচার এখন ক্ষমতার খাঁচায় বন্দি টিয়া পাখি। ক্ষমতার খাঁচায় বন্দি না, ন্যায় বিচার ক্ষমতার খাঁচায় বন্দি না, যখন যার ক্ষমতা আছে তখন তার কাছে বিচার, মানে তার পক্ষে। তাহলে দেখেন আমাদের যে প্রয়োজনীয় 7টি কথা বললাম, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা, ন্যায় বিচার, 7টির একটিও সঠিকভাবে আমরা নাগরিকরা পাচ্ছি না। কিন্তু একটা ব্যক্তির, একটা নাগরিকের জীবন সুন্দর সুখী হতে এই 7টি জিনিস প্রাপ্তিটা কত পার্সেন্ট তার উপর ডিপেন্ড করে। আপনি এই 7টি জিনিস যত বেশি পাবেন তত আপনার নাগরিক জীবন সুন্দর হবে। হ্যাঁ, সেই সমাজের মানুষ তো ভালোভাবে জীবনযাপন করবে যে সমাজে এই 7টি প্রয়োজনীয় জিনিসের ইমপ্লিমেন্টেশন আছে, সঠিকভাবে এটার বাস্তবায়ন আছে। আপনি দেখবেন যত সমস্যা আছে আমাদের, সেই সমস্যা কিন্তু এই 7টি বিষয়কে কেন্দ্র করেই। এই 7টি বিষয় নাগরিকের জীবনে নিশ্চিত করতে আমরা একটি সফটওয়্যার ডেভেলপ করেছি বা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছে, একটা প্ল্যাটফর্ম, যে নাগরিক সমস্যা সমাধান। এবং আমাদের এই প্ল্যাটফর্ম কিভাবে কাজ করে? 3টি স্তরে কাজ করে। স্তর 1, প্রথমে সমস্যা কালেকশন করা, অর্থাৎ নাগরিকের জীবনে যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যাগুলো উঠাই নিয়ে আসা, এরপরে সমাধান খোঁজা। তৃতীয় হচ্ছে বাস্তবায়ন। 3টা পথ, একটা হচ্ছে সমস্যাগুলো খুঁজে বের করা, তার সমাধান, তারপরে এটা বাস্তবায়ন। আপনারা দেখেন আপনাদের যেখানে আসা, এটা একটি শিক্ষা প্রতিষ্ঠান না? এই শিক্ষা প্রতিষ্ঠানে অনেক ধরনের সমস্যা আছে না? এখানে আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্যাগুলো আছে সেইগুলা তুলে নিয়ে আসা, প্লাস আমাদের প্ল্যাটফর্ম সম্বন্ধে আপনাদের ধারণা দেয়া, পরিচয় করাই দেয়া। এটা আমি যে আপনার কাছে সমস্যাটা তুলে নিব ব্যাপারটা এমন না। আমাদের যে প্ল্যাটফর্ম আছে এটা ওপেন একটি প্ল্যাটফর্ম, আপনারা যার যেখানে যে সমস্যা আছে এখানে আপনি দিতে পারবেন, কোনো সমস্যার সমাধান জানা থাকলে দিতে পারবেন। দেখেন এই সমস্যা উঠিয়ে আনা, সমাধান খোঁজা এবং বাস্তবায়নের জন্য আমরা 3 ধরনের মানুষকে সিলেক্ট করেছি। এবং আমাদের অ্যাপ্লিকেশনে 3 ধরনের ইউজার আছে। 1, সাধারণ ইউজার, 2, পলিটিক্যাল পিপল, 3, প্রশাসন। দেখেন আমাদের সমাজে যে কোনো সমস্যার সমাধান যদি হয় সরকার বা প্রশাসন কেন্দ্রিক তো হয়, কিন্তু সেই প্রশাসন বা সরকারের কাছে কে পৌঁছায়? জনগণ সরাসরি কে পৌঁছাইতে পারে? রাজনৈতিক দল পৌঁছায় না। তার মানে আমরা সিস্টেমটা এমনভাবে ডেভেলপ করেছি, নাগরিক কি করবে? সাধারণ মানুষ তাদের সমস্যাগুলো দিবে। এই সাধারণ মানুষের কাছে কিন্তু অনেক সমাধান আছে, আছে না? এই সাধারণ মানুষের মধ্যে অসংখ্য মানুষ আছে যাদের মাথায় আপনাদের মাথায় দেখবেন সামনে একটা সমস্যা দেখছেন, আপনার মাথায় যে এই সমস্যাটা এইভাবে করলে তো সমাধান হয়, হয় না? মাথায় আসে না? কিন্তু আপনি কাকে বলবেন? আপনি যদি কোনো রাজনৈতিক দল না করেন তাহলে কোনোভাবে কথা বলার সুযোগ আছে? সরকারের কোনো পদের কোনো ব্যক্তির কাছে যে আমরা সাধারণ মানুষদের কথা বলতে পারি? আমরা যদি বলতে পারি আমার এইখানে এই সমস্যা আছে, এইভাবে সমাধান করা যায়, নিবে শুনবে আপনাদের কথা? আমার কথা শুনবে? শুনবে না। তাই আমরা এমন একটা সিস্টেম ডেভেলপ করেছি যেন আমরা শোনাইতে পারি। কিভাবে? আমরা সাধারণ মানুষ আমাদের সমস্যাগুলো ওখানে দিতে পারি এবং সেই যে সমস্ত সমস্যার সমাধান আমাদের কাছে আছে সেই সমাধানটা ওইখানে আমরা দিতে পারি। এবং এভাবে কোন একটা সমস্যার সমাধান বিভিন্ন মানুষ যখন দিবে সেখানে ভোটিং হওয়া, অ্যানালাইসিস হওয়া এবং আস্তে আস্তে একটা পারফেক্ট সমাধান বেরিয়ে আসবে। এবং আমরা কি করেছি? রাজনৈতিক দলের জন্য একটি ফিচার রেখেছি। দেখেন আমাদের দেশে যত সমস্যা আছে তার অধিকাংশ সমস্যারই সাথে জড়িয়ে আছে রাজনৈতিক নেতাকর্মীরা। এবং আপনারা খেয়াল করে দেখবেন আমাদের দেশে অধিকাংশ রাজনৈতিক দল খুব বেশি শৃঙ্খল না, নিজেদের মধ্যে অনেক হানাহানি, গ্রুপিং না, দেখছেন না?
এই যে হানাহানি এবং গ্রুপিং, এই সমস্যাটা কিন্তু আবার জনগণের উপরে প্রভাব পড়ে। তো আমরা যে সিস্টেমটা ডেভেলপ করেছি, কোন রাজনৈতিক দল চাইলে তার সেন্টার কমিটি থেকে ওয়ার্ড কমিটি পর্যন্ত তাদের যত কার্যক্রম আছে আমাদের সফটওয়্যারের মাধ্যমে তাদের কার্যক্রম করতে পারবেন। এবং এর ফলে কি হবে, তাদের রাজনৈতিক দলের মধ্যে যে ইন্টারনাল যে কোন্দল থাকে, গ্রুপিং থাকে, এবং একটি রাজনৈতিক দল করে একটা ব্যক্তি, সব ব্যক্তি কি নেতাদের সাথে কথা বলতে পারে, তার মত প্রকাশ করতে পারে? দেখবেন ওই নেতার আশেপাশে ঘোরা 4-5 জন ব্যক্তি যা ওনাকে বোঝায় উনি তাই বুঝেন, তাই বুঝেন না? আপনি সেটা থানা পর্যায়ে ধরেন, জেলা পর্যায়ে বলেন, আর কেন্দ্র বলেন, সব জায়গায় দেখবেন ওই নেতার আশেপাশের ব্যক্তিদের কথাই শুধু উনি শোনেন, অথচ ওনার দলে তো আরো মানুষ আছে, সব মানুষের কথা শোনেন। তাই আমরা এমন একটা সিস্টেম ডেভেলপ করেছি, যদি রাজনৈতিক দল আমাদের সফটওয়্যার ব্যবহার করে তাহলে তাদের প্রত্যেকটা কর্মীর, প্রত্যেকটা নেতার মতামত নেওয়া, তাদের সাথে তথ্য আদান প্রদান করা এবং তাদের মধ্যে শৃঙ্খলা আনার জন্য বেশ কিছু পদক্ষেপ ওনারা নিতে পারবেন। ওনারা যখন শৃঙ্খল হবেন দেখবেন আমাদের সমাজ শৃঙ্খল হয়ে যাবে। এবং আমাদের এই সমস্যা কারা বাস্তবায়ন করবে, কারা সরকারের কাছে নিবে? ওনারাই তো নিবেন। তাই আমাদের প্ল্যাটফর্মটা কেমন ভাবে ডেভেলপ করেছি, জনগণ এবং রাজনৈতিক পিপল এবং প্রশাসন। ধরেন আমাদের সমাজে অনেক বিষয় আছে যেগুলা আমাদের প্রশাসন সলভ করে থাকেন, অনেক অপরাধ আছে, অনেক ক্রাইম হয় না? তো আমরা আমাদের অ্যাপ্লিকেশনের থ্রুতে আমরা প্রশাসনকে আমাদের চারিপাশে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধের তথ্য প্রশাসনকে আমরা দিতে পারবো। তার মানে আমরা নাগরিক সমস্যা সমাধান করার জন্য এমন একটি প্ল্যাটফর্ম ডেভেলপ করেছি, সেখানে সাধারণ জনগণ, রাজনৈতিক দল এবং প্রশাসন একসাথে কাজ করার সুযোগ আছে। বোঝা গেছে আমার কথা? এইটা আছে আমাদের প্ল্যাটফর্ম। এখন আপনাদের এখানে ঠিক একই কারণে আসা, আপনাদের কলেজের অনেকগুলো সমস্যার কথা আমি শুনেছি। এবং আমরা দেখেন, এই লালন শাহ কলেজ হরিণাকুণ্ড থানার সবচেয়ে বড় প্রতিষ্ঠান। আপনারা একটা চিন্তা করে দেখছেন, আপনার যারা শিক্ষক আছেন প্রত্যেকটা বিসিএস ক্যাডার, যা সরকার কেসি কলেজের কথা বলেন, কুষ্টিয়া গভর্নমেন্টের কলেজ বলেন, ওইখানে যে টিচার আছে আপনার টিচারের মধ্যে কোনো পার্থক্য নেই। কুষ্টিয়া গভর্নমেন্টের টিচার এবং আপনার এখানে যে টিচার আছে, এই দুই টিচারের মধ্যে কোনো পার্থক্য নেই। সেম এক্সাম দিয়ে সেম শিক্ষা, কিছুদিন পরে এই শিক্ষক হয়তো ওই কলেজের শিক্ষক হবেন, সেম ব্যক্তি। তার মানে দেখেন, এত দক্ষ শিক্ষক আমাদের সাথে আছে, কিন্তু আমাদের প্রতিষ্ঠানটা কি ডেভেলপ করতেছে? আপনাদের কি মনে হয় আমাদের প্রতিষ্ঠান ডেভেলপ করতেছে? দীর্ঘ বছর ধরে আমরা প্রতিষ্ঠান দেখতেছি, যত দিন যাচ্ছে কেন যেন মনে হচ্ছে যে আমাদের কলেজগুলো অত নিচের দিকে যাচ্ছে, গ্রেডটা ডাউন হচ্ছে। নিশ্চয়ই আমাদের কিছু সমস্যা আছে, সেটা হতে পারে ইন্টারনাল, কোন প্রাতিষ্ঠানিক হতে পারে। তাহলে আমাদের কথা হচ্ছে যে এই সমস্যাগুলো আমাদের তুলে নিয়ে আসা। আপনারা এখানে লেখাপড়া করছেন, নিশ্চয়ই আপনারাই জানেন সমস্যাগুলো কি আছে। তাহলে আপনাদের কাছ থেকে সমস্যাগুলো তুলে নেওয়া এবং সেই সমস্যার সমাধান খোঁজা। আমি কি বোঝাইতে পেরেছি? বুঝাইতে পেরেছি। আচ্ছা, এখন আমি আপনাদের ভিতর থেকে কিছু মানুষের কাছ থেকে আমি আপনাদের এই যে প্রতিষ্ঠানের যে সমস্যাগুলো আছে সেই সমস্যা সম্বন্ধে একটু জানতে চাই। আপনারা এইখানে সরাসরি আমাদের ক্যামেরার সামনে বলবেন, প্লাস পরবর্তীতে আমাদের ওয়েবসাইট dailycps.com, এখানে ঢুকে আপনার হতে পারে সেটা কলেজ কেন্দ্রিক, হতে পারে আপনার গ্রাম কেন্দ্রিক, আপনার ইউনিয়ন কেন্দ্রিক, আপনার থানা কেন্দ্রিক, বা যে কোনো জায়গায় কোনো সমস্যা আপনার কাছে যদি মনে হয় এটি একটি নাগরিক সমস্যা, আপনি ওখানে তুলে ধরতে পারবেন। বা ওখানে থাকা কোনো নাগরিক সমস্যা যদি মনে করেন যে আপনার কাছে কোনো সমাধান আছে, সেটিও আপনি এখানে দিতে পারবেন। আর এখন সরাসরি আমরা আপনাদের সাথে কথা বলার মাধ্যমে কিছু তথ্য আমরা আপনাদের কাছ থেকে নিব। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি লালন শাহ কলেজে ডেইলি সিপিএস এর সাংবাদিক ভাইদেরকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই কলেজে আপনারা এসেছেন, আপনাদেরকে আরো স্বাগতম জানাচ্ছি। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে জুলাই অভ্যুত্থানের পরে একটা সুন্দর নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনে আমরা এমন প্রতিনিধি চাই যারা সমাজে, শিক্ষা ব্যবস্থায় সকল দিক দিয়ে একটি সুন্দরভাবে দেশটা চালাতে এবং অগ্রগতির দিকে নিয়ে যাবে। আমরা এভাবে বলতে পারি যে বাংলাদেশের জিডিপি যে বাজেট হয়, এই বাজেটের স্বল্প শতাংশ 2 বা 3% শিক্ষা খাতে ব্যবহার করা হয়। আমরা যদি এভাবে বলতে পারি, যদি এই বাজেট যদি শিক্ষা ব্যবস্থায় অধিক বাড়ানো হতো, তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনুন্নত বা উন্নতশীল
রাষ্ট্রের মধ্যে পরিণত হতো। তাই আমি আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে যারা ক্ষমতায় আসবে, চেয়ারে বসবে এবং সরকার গঠন করবে, আমি তাদেরকে আহ্বান জানাতে চাই আজকের এই ডেইলি সিপিএস এর মাধ্যমে, তারা সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থাকে সুন্দর একটি বাজেটের জায়গায় নিয়ে আসতে হবে। আসলে দেখেন, শিক্ষা ব্যবস্থা যদি সুন্দর হয়, গোটা দেশ শান্তি এবং সংস্কৃতির মধ্য দিয়ে জীবনযাপন করবে এবং বিশ্বের কাছে একটি আধুনিক জায়গায় গড়ে উঠবে। ঝিনাইদহ জেলার একটা বিদ্যাপীঠ হরিণাকুণ্ড উপজেলার সরকারি লালন শাহ কলেজ, আসলে খুব দুঃখজনক বিষয় হলো সত্য, আমরা জানি যে আমাদের এই লালন শাহ কলেজে দীর্ঘদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়েই কলেজটা চালানো হয়। এজন্য আমি জানাতে চাই যে আগামী শিক্ষা ব্যবস্থায় বা আগামীর লালন শাহ কলেজ গড়তে একটা অধ্যক্ষ খুবই প্রয়োজন। জি, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা জানি যারা ইন্টারমিডিয়েটে ভর্তি হয়, তারা প্রথম দিন এসে দ্বিতীয় দিন আর তাদের জায়গা খুঁজে পায় না, সিট কোথায়, তাদের ক্লাস করবে কোথায়। একটি সুন্দর একটা বিল্ডিং প্রতিষ্ঠা করতে পারে। যে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিএন বা প্রধানকে জানাতে চাই যে জাতীয় শিক্ষা ব্যবস্থা খুবই অনুন্নত। আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়ের মতোই বিশ্ববিদ্যালয়ে যেমন শিক্ষা ব্যবস্থার সুন্দর অগ্রগতি আছে, আসলে দেখি জাতীয় বিশ্ববিদ্যালয় সেশন জট হয়। আসলে দেখেন 4 বছরের একটা কোর্স জাতীয় বিশ্ববিদ্যালয় এটি 6 বছর 7 বছরে শেষ করে, কিন্তু এটা খুবই একটা দুঃখজনক বিষয়। একটা ছাত্রের জীবন থাকেই বা কতকাল। এজন্য আমি জানাতে চাই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোর্স গুলো, এই 4 বছরের কোর্স 4 বছরে শেষ করা প্রয়োজন। জি, আমি আরেকটা বিষয় লালন শাহ কলেজ সম্পর্কে অবগত করতে চাই। এই কলেজে আমরা জানি যে আমাদের যারা অনার্স লেভেলে পড়ে, আমাদের বন্ধুরা অনেক দূর দূরান্ত থেকে আসে, বিভিন্ন জেলার, ঝিনাইদহ জেলার বাইরে থেকে আসে। আমি খুবই দুঃখজনক বিষয়টা আমরা মনে করি যে এই কলেজে কোনো হোস্টেল নেই। আমরা চাই যে নতুন করে কলেজের পাশে ছাত্রাবাস, হোস্টেল, ক্যান্টিন এগুলো যেন সংস্কার করে নতুন ভাবে কার্যকলাপগুলো সম্পাদন করা যায়। আসলে লালন শাহ কলেজে অনেক ডিপার্টমেন্ট, 7টা ডিপার্টমেন্ট আছে এবং ইন্টারমিডিয়েট সহ অনেক বড় একটা প্রতিষ্ঠান, কয়েক হাজার শিক্ষার্থীর এখানে লেখাপড়া। আসলে দুঃখজনক হলেও সত্য, লালন শাহ কলেজে তেমন কোনো শিক্ষক নেই। আরেকটা আমি বিষয় জানাতে চাচ্ছি যে আমরা দেখেছি ক্যাম্পাসে অনেকগুলো সহিংসতার ঘটনা ঘটে, বিভিন্ন প্রকার সমস্যা সমাধান করে। ছাত্ররা তার নিজের মতো করে বিশ্ববিদ্যালয়ে কলেজে আসতে পারে না, রাজনৈতিক বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আমি জানাতে চাই ক্যাম্পাস হবে সুন্দর সংস্কৃতি, শিক্ষা পরিবেশ বান্ধব, শিক্ষার মধ্য দিয়ে যাতে ক্যাম্পাসে সুন্দর পরিবেশ গড়ে উঠতে পারে, এই আশাবাদ ব্যক্ত রাখছি। ডেইলি সিপিএস দেরকে আমি স্বাগতম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাছে এসেছেন। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শিক্ষার্থী ভাইকে। চমৎকার করে ওনার প্রতিষ্ঠানের, শুধু ওনার প্রতিষ্ঠানের না, ওনার শিক্ষা সিস্টেমের কিছু সমস্যা নিয়ে উনি কথা বলেছেন। যেমন বিশেষ করে শিক্ষা যে বাজেটটা, এই বাজেটটা আসলে খুবই সামান্য। অনেক বাজেট হয়, কোটি কোটি টাকার অনেক বাজেট হয়, কিন্তু শিক্ষার বাজেটটা সবচেয়ে কম। অথচ শিক্ষাই একটা জাতির মেরুদণ্ড। আপনি যদি শিক্ষাই ঠিক না করেন, তাহলে আপনি যে সমাজ গড়বেন কিভাবে গড়বেন? সমাজ তো মানুষ দিয়ে, দক্ষ মানুষ দিয়ে হয়। কি দক্ষতা তৈরির জায়গাটা তো শিক্ষা প্রতিষ্ঠান। সেই শিক্ষা প্রতিষ্ঠানে যদি বাজেট না থাকে, তাহলে আপনার কি করে সমাজ গড়বে, কি করে আপনি ভালো সমাজের আশা করেন? তাই উনি বেশ চমৎকার কিছু পয়েন্ট কথা বলেছেন। বিশেষ করে লালন শাহ কলেজের জন্য যেমন সবসময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ থাকেন, এছাড়াও যেমন এখানে খেলার মাঠ নেই, ক্যান্টিন নাই। একটা শিক্ষা প্রতিষ্ঠান, এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠানে ক্যান্টিন নাই, কমন রুম নাই। মানে সবচেয়ে বড় কথা, এখানে কমন রুম নাই শব্দটা খুবই মানে অড আমার কাছে মনে হয়েছে, যে কমন রুম নাই, এটা বড় প্রতিষ্ঠান, সেখানে কমন রুম থাকবে না, এটা হতে পারে না। আমার মনে হয় এই সমস্যাগুলো খুব দ্রুত সলভ করা উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সরকারি লালন শাহ কলেজ হরিণাকুণ্ড ঝিনাইদহ ইসলামিক সাইন্স বিভাগের একজন ছাত্র। আমাদের এই সরকারি লালন শাহ কলেজের সব থেকে বড় যে যুবকদের জন্য যেটা প্রয়োজন, সেটা হচ্ছে খেলার মাঠ। আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে কোনো খেলার মাঠ নেই। যদি খেলার মাঠ থাকে, সেগুলো থেকে আমরা যুবকরা মাদক এবং অন্যান্য রাজনৈতিক দল থেকে আমরা পিছিয়ে এসে আমরা এখানে খেলা করতে পারি। এই খেলার মাধ্যমে থেকে আমরা অনেক অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি এবং সমস্ত মানে সমস্যা থেকে আমরা বাঁচিয়ে দেখতে পারি এখান থেকে। আর সরকারি লালন শাহ কলেজের সব থেকে বড় যেটা মানে বিশেষ করে মেয়েদের জন্য, সেটা হচ্ছে কমন রুম। এটা সত্যিই দুঃখজনক যে এত বড় একটা প্রতিষ্ঠান,
এখানে মেয়েদের জন্য কোনো কমন রুম নেই। এটা নিজেদের কাছে লজ্জাজনক মনে হয়। আর আরেকটা বিষয় হচ্ছে শিক্ষক। এখানে যদি কোনো শিক্ষক বদলি হয়, নির্দিষ্ট সময়ের ভিতরে আমাদের কোনো কোর্স শেষ হয় না এবং পরবর্তীতে আমাদের পরীক্ষার সময় চলে আসে। এতে করে আমাদের পরীক্ষা দিতে অনেক ভোগান্তি বা সমস্যার ভিতরে পড়তে হয়। উপজেলা হিসাবে এমন না যে কলেজটা ছোট, উপজেলা হিসাবে কলেজটা অনেক সম্মান এবং অনেক মর্যাদা সম্পন্ন। এখানে যেসব শিক্ষক আছে তারা সবাই অন্যান্য কলেজ বা সরকারি কলেজের সমান মর্যাদা পায় এখানে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী ভাই। আমরা একটু মেয়েদের কাছ থেকে একটু কথা জানতে চাই যে কমন রুম নাই, যে যে সমস্যাটা উঠে আসলো, মেয়েদের কমন রুম নাই, এটার জন্য সব থেকে বেশি সাফার করতে হয় মেয়েদেরকে। মেয়েদের জন্য আপনি যদি ছোট্ট একটা স্কুলে দেখেন, দেখবেন সেই স্কুলে একটা মেয়েদের জন্য কমন রুম থাকে, কিন্তু আপনাদের এই কলেজে কমন রুম নাই। আমাদের সরকারি লালন শাহ কলেজে কোনো কমন রুম নাই মেয়েদের জন্য, যেটা খুবই প্রয়োজন এই বিষয়টা। তারপর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে স্পোর্টস ক্লাব। এটা স্পোর্টস ক্লাব, কোনো স্পোর্টস ক্লাব নাই এই কলেজে। ধন্যবাদ। আমি সরকারি লালন শাহ কলেজ থেকে ইসলামের ইতিহাস থেকে ঈশা বলছি। আমাদের হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা নতুন সাবজেক্ট অ্যাড হয়েছে। আপনারা হয়তো সবাই জানেন যে তথ্য যোগাযোগ প্রযুক্তি, কিন্তু আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির কোনো টিচার নাই বা কোনো প্রজেক্টরের কোনো ব্যবস্থা নাই। আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি থেকে পিছিয়ে পড়ছি বা কোনো আইসিটি বিষয়ে কোনো আমরা ধারণাই পাচ্ছি না, কোনো স্যার নাই, প্রজেক্টর নাই। আমরা কিভাবে হচ্ছে যে এই সাবজেক্টটা আর কি হচ্ছে মানে ধারণা পাবো, মানে এটা আমাদের অনেক হচ্ছে অসুবিধা হচ্ছে আর কি। আমাদের একটু আপনাদের তো কলেজে আইসিটি টিচারই নাই? না, আমাদের হচ্ছে একটা আইসিটি টিচার আছে, কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে তো ওইভাবে আইসিটি ডিপার্টমেন্টে কোনো আইসিটি টিচার নাই বা হচ্ছে প্রজেক্টরের কোনো ব্যবস্থাও নাই যে আমরা হচ্ছে আইসিটি সম্পর্কে জানবো বা ধারণা নিব। ল্যাব নাই? ল্যাবও নাই। আচ্ছা, এবং আপনাদের এই জাতীয় কোনো ক্লাসও হয় না? না, আমাদের ক্লাস হয়, কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে ডিপার্টমেন্টের অন্য স্যাররা নাই, মানে ওনারা আইসিটি অ্যাকচুয়ালি আইসিটি টিচার না, কিন্তু হচ্ছে বাট আইসিটি ক্লাস নিচ্ছেন। তো আমাদের প্রজেক্টর খুবই প্রয়োজনীয় একটা জিনিস, আমাদের লাগবে একটা ল্যাব দরকার আর টিচার। আইসিটির জন্য একটা হচ্ছে যথাযোগ্য একটা টিচার দরকার, মানে আমরা আইসিটি সম্পর্কে যেন ভালোভাবে জানতে পারি আর কি। ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। টেকনোলজির যুগ, এখানে আইসিটি বাধ্যতামূলক করছে সব সাবজেক্টের জন্য, অথচ আইসিটি টিচার এখানে অ্যাভেলেবেল নাই। এটা আসলে খুবই দুঃখজনক। ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময় দিলেন এবং আপনাদের মতামত দিলেন। আমরা আশা করি আপনাদের কলেজ পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে আপনাদের সমস্যাগুলোর কথা বললেন, নিশ্চয়ই সেই সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেবেন, সেই আশা ব্যক্ত করে আজকের মতো এই অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।